তাহলে বিষয়টি শুরু করি। যেটা হচ্ছে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতক পর্যন্ত। আগেই বললাম 19 শতক মানে হচ্ছে 1801 থেকে 1899। এখানে 20 শতকের প্রথম ভাগ বলা হয়েছে, তার মানে 1920-30 এই সময়টা অবধি। তাহলে এই সময় কি কি বিকল্প চিন্তা উদ্যোগ নেওয়া হয়েছিল সেই বৈশিষ্ট্য পর্যালোচনা থাকছে এই অধ্যায়ে। প্রসঙ্গত বলি, যারা ভিডিও ভালো লাগছে, যাদের ভিডিও ভালো লাগছে, যারা চাইছো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করাটা খুব জরুরি। তা না হলে আমি যখন ভিডিও আসবে তুমি নোটিফিকেশান পাবে না। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আসছি ভিডিওতে, আসছি বিষয়তে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে বাংলা ছাপাখানার বিকাশ নিয়ে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে, দেখো, জোহানেস গুটেনবার্গের কথা আমরা জানি, যিনি ছাপাখানার ক্ষেত্রে ছাপাখানার জনক তিনি, কিন্তু তার সম্বন্ধে এখানে বিশেষ কিছু বিস্তারিত বর্ণনা নেই, শুধুমাত্র নামটিই আছে। আর এখানে আমরা পড়ব ভারতবর্ষ তথা বাংলার ছাপাখানার বিকাশ কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গে। দেখো, বাংলার ছাপাখানার বিকাশ হয়েছিল চার্লস উইলকিন্সের হাত ধরে। তিনি একজন ব্রিটিশ কর্মচারী ছিলেন, ব্রিটিশ কর্মকর্তা ছিলেন। তিনি একটি ছাপাখানা তৈরি করেছিলেন এবং রংপুরে একটি ছাপাখানাও তৈরি হয়েছিল, রংপুর বার্তাবহ, এবং সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেদেরই তদারকিতে ছাপাখানা কিন্তু কাজ প্রথম শুরু হয়। তারা এখানকার মানুষ মানে ভারতীয়দের খ্রিস্টান করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন তাদের বাইবেল সবাই পড়ুক, জানুক, শিখুক এবং সেই অনুযায়ী বাইবেলের মত অনুযায়ী নিজেরা পরিচালিত করুক এবং তারা খ্রিস্টান হয়ে উঠুক। তোমরা পড়েছিলে যে গোল মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহতে দেখা গেছে উপজাতিদের তারা জোর করে বলপূর্বক খ্রিস্টান করার চেষ্টা করেছে, ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। এখানে একটা কথা বলি যে পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদারের কথা বলা হয়েছে। পঞ্চানন কর্মকার তিনি মার্জিত হরফ তৈরি করেছিলেন। মার্জিত হরফ মানে হচ্ছে সুন্দর দেখতে অক্ষর, বর্ণ তৈরি করেছিলেন। আচ্ছা, এখানে আর সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ মানে যেটা হচ্ছে আরও সুন্দর উন্নত মানের লেখার সারিগুলো, লেখার লাইনগুলো তিনি আরও বেশি, বাংলা অক্ষরের টাইপগুলো আরও সুন্দর। মার্জিত তো পঞ্চানন কর্মকার করেছেন, কিন্তু লাইনোটাইপ করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। তিনি অক্ষরগুলো আরও বেশি সুন্দর দেখতে, আরও লাইন বাই লাইন, পংক্তি বাই পংক্তি হবে, এইভাবে তিনি তৈরি করেছিলেন। এরপরে আসি শ্রীরামপুর মিশন প্রসঙ্গে। দেখো, শ্রীরামপুর মিশন যে মিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মিশনের কর্ণধার ছিলেন উইলিয়াম কেরি এবং তার সঙ্গে সহযোগী ভূমিকায় ছিলেন জেমস ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান, তারা ছিলেন। এবং সেখানে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, সেটা 1800 সালে। 1800 সালেই কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 1800 সালে শ্রীরামপুর মিশন এবং শ্রীরামপুর মিশনের ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে উইলিয়াম কেরির উদ্যোগে যে ব্যাপটিস্ট মিশন, ব্যাপটিস্ট সোসাইটি, এরা তৈরি করেছিল, যে এরা এই ছাপাখানাটি তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল বাইবেলের বিভিন্ন ভাষায় বাইবেলের অনুবাদ করা। এখানে বাংলা, অহমিয়া, উড়িয়া, বিভিন্ন ভাষায় বাইবেলের অনুবাদ হয়েছিল। প্রায় 11টি ভাষায় বাইবেল অনুদিত হয়েছিল। এছাড়া ঘটনা যেটা ঘটেছিল, এই ছাপাখানা থেকে কীর্তিবাসী রামায়ণ, মহাভারত বাংলায় এবং কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গল কাব্য বা আরও সব পুরাণ, ধর্মগ্রন্থ, কাব্য, এগুলো প্রকাশিত হয়েছিল। এছাড়া এই ফোর্ট উইলিয়াম কলেজের যারা পড়াতেন, অধ্যক্ষ ছিলেন, টিচার ছিলেন, তারাও কিন্তু অনেক বই লিখেছিলেন, যেগুলো এখানে প্রকাশিত হয়েছিল। যেমন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বই, প্রবোধচন্দ্র বাগচির বই, এরকম অনেক বই ছাপানো হয়েছিল। রামরাম বসু, প্রবোধচন্দ্র বাগচি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এদের লেখা বিভিন্ন স্কুল পাঠ্য বই, বিভিন্ন গল্পের বই, এগুলো ছাপানো হয়েছিল শ্রীরামপুর মিশনে। দেখা গেছে শ্রীরামপুর মিশন এশিয়ার বৃহত্তম ছাপাখানায় পরিণত হয় কালক্রমে। এছাড়া শ্রীরামপুর মিশন থেকে বহু স্কুল পাঠ্য বই প্রকাশিত হতো, যেটার কারণে এত বেশি বই ছাপানোর কারণে পঠন পাঠনের কাজ কিন্তু অনেক সহজ হয়ে গেল। তা না হলে কি হতো, যে বই থেকে লিখে লিখে নিয়ে
কপি করা বা লাইব্রেরি থেকে বই নিয়ে বা কোনোভাবে কারোর থেকে বই ধার করে নিয়ে, বই সাফিসিয়েন্ট ছিল না, বই অনেক বেশি ছিল না, সাধারণ মানুষের হাতে হাতে বই ছিল না, তার ফলে পঠন পাঠনের কাজ এত সহজ ছিল না। এবং এছাড়া স্কুল বুক সোসাইটি একটি সংস্থা যেখানে বই ছাপানোর কাজ হয় এবং সেই বইও ছাত্রছাত্রীদের হাতে হাতে পৌঁছে যায়। দেখো, স্কুল বুক সোসাইটিও যেটা করেছিল সেটা হচ্ছে খুব অল্প টাকায় বইগুলো ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দিয়েছিল। খুব অল্প মূল্যে ছাত্রছাত্রীরা বইগুলো পেয়ে যায়, পঠন পাঠনের কাজটা অনেক সহজ হয়ে যায়। এবং এই স্কুল বুক সোসাইটির সঙ্গে উইলিয়াম কেরি, রাধাকান্ত দেব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1818 সালে প্রতিষ্ঠিত হয়, আর স্কুল বুক সোসাইটি এটা 1817। দেখো, এবার হচ্ছে শ্রীরামপুরে প্রথম ডিগ্রি কলেজও প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দেখো, প্রথম ডিগ্রি কলেজ, প্রথম স্কুল মিশনারিদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রথম বালিকা বিদ্যালয়, তাহলে কিন্তু সেটা বেথুন স্কুলই বলতে হবে। কারণ হচ্ছে এই যে মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত স্কুল বলো, কলেজ বলো, ডিগ্রি কলেজ বলো, যাই বলো, সেগুলোতে ভারতীয়দের যে যুক্ত থাকা, এটা কিন্তু ভারতীয়রা যুক্ত ছিল না। সেই কারণে যেহেতু ভারতীয়রা যুক্ত ছিল না, সেই জন্য আমরা মিশনারিদের দ্বারা যে প্রতিষ্ঠিত স্কুলগুলোকে প্রথম বালিকা বিদ্যালয় বা প্রথম স্কুল, প্রথম কলেজ বলি না, ঠিক আছে। যেহেতু ডিঙ্কওয়াটার বিটন সাহেবের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিলিত প্রয়াসে বেথুন স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য বেথুন স্কুলকে আমরা প্রথম বালিকা বিদ্যালয় বলি। এছাড়া এই যে ছাপাখানার যে একটা দিগন্ত খুলে গেল, ছাপার বই এত বেশি পরিমাণে বাজারে এলো, হাতে হাতে বই পৌঁছে গেল, এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটাকে কিন্তু অনেক মানুষ যাদের হাতে টাকা আছে এবং যাদের বুদ্ধিমত্তা আছে, যাদের শিক্ষা আছে, তারা চেষ্টা করলেন এটাকে ব্যবসায়িক উদ্যোগে এটাকে গ্রহণ করলেন। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছেন গৌরীশঙ্কর ভট্টাচার্য, ঠিক আছে। এবং গৌরীশঙ্কর ভট্টাচার্য, মদনমোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদনমোহন তর্কালঙ্কার একসঙ্গে একটি প্রেস, একটি ছাপাখানা প্রতিষ্ঠা করলেন, যেটার নাম সংস্কৃত যন্ত্র, ঠিক আছে। এবং গৌরীশঙ্কর ভট্টাচার্য, তিনি হচ্ছেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা। তিনি অন্নদামঙ্গল কাব্য প্রথম রঙিন ছবি সহ ছাপিয়েছিলেন। এবং এখানে বলা যেতে পারে যে তাকে গঙ্গাকিশোর ভট্টাচার্যকে নিয়ে 4 নম্বরের কোশ্চেন এসেছে, কয়েক বছর ধরে এসেছে, ঠিক আছে। 4 নম্বরের কোশ্চেন জেনে রাখো তার সম্বন্ধে কয়েকটি কথা। কিন্তু তিনি বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন, তিনি প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা, তিনি প্রথম রঙিন বই অন্নদামঙ্গল কাব্য ছাপিয়েছিলেন এবং প্রকাশিত করেছিলেন। এছাড়া তিনি যেটা বই ছাপিয়ে ব্যবসায়িক যে উদ্যোগ নেওয়া, সেটা তিনি করেছিলেন। এবং এই যে তার প্রথম তিনি বাঙালি প্রকাশক বা পুস্তক বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করা এবং অন্নদামঙ্গল বইটা ছাপানো, এই বইতে কিন্তু ছবি এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায়, ঠিক আছে। এবং এখানে অনেক তথ্য আছে। দেখো, রেফারেন্স বই নিতে পারো, রেফারেন্স বইতে অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো নিতে পারো। এবং এখানে একটা কথা বলি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা। শিক্ষার বিস্তারে ছাপাখানার ভূমিকা বলতে গেলে বাইবেলের ছাপা বা অন্যান্য গল্পের বইয়ে ছাপার কিন্তু বলার দরকার নেই। যেটা হচ্ছে পাঠ্য বই কতটা ছাপানোর কাজ হয়েছিল, মানে শ্রীরামপুর মিশনের মাধ্যমে পাঠ্য বই কীভাবে ছাপানো হতো, কীভাবে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যেত এবং সহজ মূল্যে তারা পেয়ে যেত। স্কুল বুক সোসাইটির উদ্যোগ বা অন্যান্য ব্যক্তিগত উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগ কীভাবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সাহায্য করেছিল, ছাপাখানার বিকাশ ঘটিয়ে, সেটাই কিন্তু এখানে আলোচ্য বিষয় বলতে হবে। যেটা হচ্ছে অনেক বই, যেমন
বর্ণপরিচয় বা শিশু শিক্ষা। বর্ণপরিচয় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবদ্দশায় প্রায় 35 লক্ষেরও অধিক কপি ছাপানো হয়েছিল। এছাড়া শিশু শিক্ষা, এই দুটো বই খুবই জনপ্রিয়, এবং এই বই দুটি এতই জনপ্রিয় যে এবং এতই গুরুত্বপূর্ণ যে এই বই দুটো না পড়ে কেউ বোধহয় পড়াশোনার ক্ষেত্রে তার যাত্রাপথই শুরু করতে পারবে না। ঠিক আছে, এই বই দুটো এতটাই গুরুত্বপূর্ণ। একটা বই শিশু শিক্ষা, এটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের লেখা, আর আরেকটি হচ্ছে আমাদের স্বনামধন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয়। এরপরে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীও ছাপাখানার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তার নিজের ব্যক্তিগত উদ্যোগে তিনি একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে ইউএন রায় অ্যান্ড সন্স। তার নিজের সুপুত্রকে তিনি বিলেতে পাঠিয়েছিলেন যাতে ফটোগ্রাফি আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি তিনি শিখে আসতে পারেন, এই সমস্ত কিছুই। এবং তিনি ছিলেন একজন একাধারে প্রকাশক, লেখক, চিত্র পরিচালক এবং যেটা চিত্রকর। ঠিক আছে, এবং তার লেখা, তার সন্দেশ পত্রিকা, সন্দেশ ম্যাগাজিন বইটা অত্যন্ত জনপ্রিয় একটি বই, এবং ছেলেদের রামায়ণ তার অত্যন্ত জনপ্রিয় বই। এছাড়া অনেকেই তার বই, যে লেখা বইয়ের চলচ্চিত্রায়ন দেখেছে, যেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন, খুব জনপ্রিয়। আচ্ছা, ছোটদের একটি বই আছে টুনটুনির বই, সেটাও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা, খুবই জনপ্রিয়। এবং তিনি যেটা করেছিলেন, যেটা হাফ টোন ব্লক প্রিন্টিং এবং প্রসেস প্রিন্টিং, এই দুটো ক্ষেত্রে তিনি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন ছাপা ক্ষেত্রে। মৌলিক প্রতিভা বলা যেতে পারে। বাংলার বিজ্ঞানে কারিগরি শিক্ষার বিকাশ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বরের কোশ্চেনের জন্য আসে, এবং এর সঙ্গে যুক্ত আছেন ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং ফাদার ইউজিন লাফো। ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন প্রথম অ্যালোপ্যাথি ডাক্তার, তিনি পরে হোমিওপ্যাথি ডাক্তার হন, এবং তিনি খুবই স্বনামধন্য একজন চিকিৎসক। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গলায় যখন ক্যান্সার হয়েছিল তার তিনি ট্রিটমেন্ট করেছিলেন। এবং এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, এইখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা এখানে গবেষণার কাজ করেছিল, যেমন আচার্য জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল ঘোষ, চন্দ্রশেখর বেঙ্কটরমন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এখানে গবেষণার কাজ করে গেছে। এবং এখানে নিয়মিত বিভিন্ন শাখায় গবেষণা কাজ এবং বিজ্ঞান বিষয়ক পঠন পাঠনের জন্য এই ইনস্টিটিউশনটা গড়ে ওঠে। এবং আমরা জানি যেটা হচ্ছে বিজ্ঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমনের তার বিখ্যাত রমন ক্রিয়া বা রমন এফেক্ট আবিষ্কার করার কথা, এবং এই বিষয়ে তার 1930 সালে নোবেল পুরস্কার লাভ করার কথা, এটা প্রত্যেকেই জানে। এবং এর মাধ্যমে তিনি যে গবেষণা এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে সেখানে এক্স রশ্মি, আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, রমন ক্রিয়া প্রভৃতি এখানে নানা মৌলিক গবেষণার কাজ করানো হয়। কলকাতা বিজ্ঞান কলেজের নাম না বললেই নয়, খুব ইম্পর্টেন্ট, 4 নম্বরের কোশ্চেনের জন্য আসতেই পারে। কলকাতা বিজ্ঞান কলেজের ক্ষেত্রে যৌথভাবে জমি দান করেছিলেন তারকনাথ পালিত এবং স্যার রাসবিহারী ঘোষ। এদের নামে ক্যাম্পাস আছে। ঠিক আছে, এবং এরা নগদ টাকা দান করেছিলেন, 37.5 লক্ষ টাকা এরা দান করেছেন, এবং জমি এবং টাকা দান করেছেন। আর যেটা হচ্ছে এখানে যুক্ত ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে এই কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, যেটা রাজাবাজার সায়েন্স কলেজ নামেও পরিচিত। এবং এখানে আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ, স্যার চন্দ্রশেখর বেঙ্কটরমন, শিশির কুমার মিত্র প্রমুখ এরা শিক্ষাদান করতেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের স্বনির্ভর হওয়ার কথা বলেন। এই যে কারিগরি শিক্ষার বিকাশ ঘটছে, এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স বা রাজাবাজার সায়েন্স কলেজ, যেটাকে আমরা কলকাতা বিজ্ঞান কলেজ বলছি, এখানে পঠন পাঠন করার বা গবেষণা করার উদ্দেশ্যই হচ্ছে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তোলা।
যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, স্বনির্ভর হতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেই উদ্যোগ এবং পাশাপাশি একটা জানার খিদে আগ্রহ তো রয়েছে। এবং আচার্য জগদীশচন্দ্র বসু স্থাপিত বসু বিজ্ঞান মন্দির ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার আগে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনার কাজ করতেন আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি এই বসু বিজ্ঞান মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এখানে তিনি কিন্তু এমন একজন মহান বিজ্ঞানী যিনি প্রমাণ করেছেন যে উদ্ভিদের প্রাণ আছে, শুধু প্রাণই আছে না, তাদের সেন্সিটিভিটি আছে, তারা উপলব্ধি করতে পারে, তাদের যন্ত্রণা হয়, কষ্ট হয়, তাদের বেদনা হয়, তারা সাড়া দেয়, সমস্ত কিছু, তাদের হাসি আনন্দ সুখ দুঃখ সবই আছে, ঠিক আছে। তারা কিন্তু একটা পুরো সজীব সত্তা, এটা কিন্তু তিনি প্রথম প্রমাণ করেন। এই যে আচার্য জগদীশচন্দ্র বসু স্থাপিত যে বসু বিজ্ঞান মন্দির, এখানে রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি সহ বহু শাখায় এখানে গবেষণা করার সুযোগ আছে। আচার্য জগদীশচন্দ্র বসু অসম্ভব সুন্দর বাংলা লিখতে পারেন এবং তার ভাষা এত বেশি রস সমৃদ্ধ এবং এত বেশি যুক্তিসম্মত যে মুগ্ধ না হয়ে পারা যায় না। তার লেখা অব্যক্ত, তার উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। তিনি কেসকোগ্রাফ বলে একটি যন্ত্র আবিষ্কার করেন, যে যন্ত্রের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি যে উদ্ভিদের প্রাণ আছে। আর এছাড়া জাতীয় শিক্ষা পরিষদ ভীষণ ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিতই হয়েছিল গোলদিঘির গোলামখানার বিরুদ্ধে প্রতিবাদ করে। গোলদিঘির গোলামখানা কাকে বলে? কলেজ স্কোয়ারকে গোলদিঘি বলা হয়। সেই কলেজ স্কোয়ার বা গোলদিঘিতে স্থাপিত আছে কি? কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পঠন পাঠন করতেন তারা ব্রিটিশদের অধীনে চাকরি করতেন, কেরানিগিরি করতেন। সেই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো গোলদিঘির গোলামখানা, মানে এখানে গোলাম তৈরির কারখানা আছে, ঠিক আছে। সেই গোলাম তৈরির কারখানা কোনটা? না কলকাতা বিশ্ববিদ্যালয়। তার এগেনস্টে, তার বিরুদ্ধে গিয়ে এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়। জাতীয় শিক্ষা পরিষদ 11ই মার্চ 1906 সালে প্রতিষ্ঠিত হয় 92 জন সদস্যকে নিয়ে। এই জাতীয় শিক্ষা পরিষদের অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি চাইলে অনেক লাভজনক পদে আসীন হতে পারতেন, কিন্তু তিনি মাত্র 150 টাকার মাইনে নিয়ে এই জাতীয় শিক্ষা পরিষদের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, রাজা সুভাষচন্দ্র মল্লিক, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত, বৈজেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ এই জাতীয় শিক্ষা পরিষদের পৃষ্ঠপোষক ছিলেন। এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে এদের অধীনেই বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে আসছি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটার বর্তমান নাম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটা প্রতিষ্ঠিত হয় তারকনাথ পালিতের প্রচেষ্টায় 1906 খ্রিস্টাব্দে। এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের যারা ছাত্র ছিল তারা একটা জার্নাল বা পত্রিকা পেশ করতো, সেটার নাম হচ্ছে TECH, টেক মানে টেকনোলজি। আচ্ছা, এখানে এটার নাম ছিল প্রথমে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটা এখন বর্তমানে যাদবপুর কলেজ নামে, যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এরপরে আসছি ঔপনিবেশিক শিক্ষা বিস্তারের যে সমালোচনা, সেই সমালোচনা প্রসঙ্গে প্রথমেই এবং সর্বপ্রথম সর্বাগ্যে যে নামটি আছে সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সবসময় মুখস্থ বিদ্যা, পুঁথিগত শিক্ষার বিরুদ্ধে ছিলেন। তিনি চাইতেন যে মুক্ত মনের এবং জ্ঞানের আধার হয়ে উঠুক, মুক্ত চিন্তা এবং জ্ঞানের আধার হয়ে উঠুক বিশ্ববিদ্যালয়গুলো, যেখানে পঠন পাঠন করে ছাত্রছাত্রীদের মনে একটা মনের বিকাশ তো ঘটবেই, পাশাপাশি তারা সুচিন্তিত মতামত দিতে পারবে, তাদের জ্ঞান পরিপূর্ণ হবে এবং সেই জ্ঞান এবং চিন্তার মাধ্যমে জীবনের পথ তারা সহজ সরল করে নিতে পারবে। সেই জন্য তিনি তিনি কী করেছিলেন? শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। শান্তিনিকেতনে ভুবনডাঙ্গার মাঠের 20 বিঘা জমি কিনেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেখানে তিনি একটি ব্রহ্মচার্য আশ্রম তৈরি করেন। প্রথমে
তিনি করেছিলেন। তারপরে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী স্থাপন করেন। ঠিক আছে, বিশ্বভারতীর প্রথম অধ্যক্ষ ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবং এখানে এটা ভীষণ ইম্পর্টেন্ট, কবে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বভারতী, এর ইতিহাস কী, এখানে কী পঠন পাঠন করা হয়, এবং রবীন্দ্রনাথ শিক্ষাকে কীভাবে বিশ্লেষণ করেন, কিভাবে দেখেন, ব্রিটিশদের যে হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত ছিল এই বিশ্বভারতী। এবং এখানে পঠন পাঠন হতো প্রকৃতির কোলে, প্রকৃতির সান্নিধ্যে, মুক্ত পরিবেশে, মুক্ত অঙ্গনে, ওখানে যাতে জ্ঞানের বিকাশের পাশাপাশি মুক্ত চিন্তারও বিকাশ ঘটে, সেই উদ্দেশ্য ছিল বিশ্বভারতী। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজও বহু ছাত্রছাত্রী পঠন পাঠনের জন্য আসে, এবং ওখানে এখনও তারা কবির সান্নিধ্য উপলব্ধি করে এবং ধন্য হয়ে যায়। ঠিক আছে, একটা অনাবিল আনন্দ প্রশান্তি নিয়ে তারা ফিরে যায়, এবং পাশাপাশি তাদের হৃদয় কিন্তু জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিলেন তা নয়, তিনি কিন্তু অনেক দাতব্য চিকিৎসালয়, এছাড়া কৃষি খামার প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে 80 বিঘা জমিতে তিনি একটি আধুনিক কৃষি খামার গড়ে তুলেছিলেন শিলাইদহতে তুলেছিলেন। এছাড়া তিনি জমিদার প্রজাদের মীমাংসার জন্য একটা সালিসি সভাও গড়ে দিয়েছিলেন। এছাড়া তিনি ন্যায্য মূল্যে যাতে ফসল মানে চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, সেই জন্য তিনি টেগর অ্যান্ড কোং প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি মহর্ষি দাতব্য চিকিৎসালয় বলে একটি চিকিৎসালয়ও শিলাইদহতে প্রতিষ্ঠা করেছেন। এই পর্যন্ত দেখো, খুব ছোট করে সহজে বুঝিয়ে দিলাম, আশা করছি ভালো লাগছে, এবং কুইক রিভিশনের জন্য ভিডিও দেখতে থাকো।